উনি ভেবেছেন ক্লাবগুলোকে যেমন ভাবে কিনেছেন 500,000 দিয়ে, যেমন ভাবে মা বোনেদেরকে কিনেছেন, তেমনি ভাবে উনি সাধুদের কিনবেন। কিন্তু বলে দিচ্ছি, সে ঘুরে বালি। কে সাধু কে সাধু নয় সেটা বলবার উনি। শ্রদ্ধা বজায় রাখুন, নচেত আপনার পরিণতি অত্যন্ত করুণ হবে। তার জন্য আপনি প্রস্তুত থাকুন। নমস্কার। কাল প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রী একাধিক বিষয়ে মন্তব্য করেছেন। ভারত সেবাশ্রম সংঘ, ইসকন থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে যে মন্তব্য নিঃসন্দেহে রাজনৈতিক মহলে তৈরি করেছে নতুন উত্তাপ। নিন্দার ঝড় বইছে একাধিক মহলে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দজি মহারাজ। মহারাজ, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। মুখ্যমন্ত্রী প্রকাশ্য জনসভায় যে মন্তব্যগুলো করেছেন, এই মন্তব্যগুলো নিয়ে আপনি সামগ্রিকভাবে কি ভাবেন? কতটা আপনাকে ব্যথিত করেছে? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। প্রথমেই বলবো, আমাদের একটা বাংলা প্রবাদ আছে না, ছাগলে কিনা খায়, আর তার আগে যেন একটা কি আছে, কে কিনা বলে, সেটা মনে করতে পারছি না। ওইটাই আমি বারবার মনে করার চেষ্টা করছি। আসলে এই সমস্ত কথাবার্তাগুলো একেবারে ভিত্তিহীন কথাবার্তা। যে চেয়ারে উনি বসে রয়েছেন মাননীয়া, উনি ভুলে যাচ্ছেন যে সেই চেয়ারে বসে থেকে এই রকম নির্লজ্জভাবে একটা জাতি, একটা গোষ্ঠী, একটা সম্প্রদায়কে পৃষ্ঠপোষকতা করা যায় না। এবং আপামর হিন্দু, আপামর সনাতনীদের হৃদয়ে এইভাবে পরের পর 2 দিন 4 দিন অন্তর অন্তর হয় তিনি নিজে, নয়তো তার লোক লস্করকে দিয়ে এরকম করে শেল বিঁধিয়ে দেওয়া, পদাঘাত করা যায় না। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এই যে বক্তব্য উনি রেখেছেন, একেবারে নাম করে বলছেন একটা নির্বাচনী সভা, সেখানে কোনো সাধুর নাম করে তাকে আক্রমণ করা হচ্ছে। কি দোষ তার? তিনি নাকি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেছেন, যার কোনো ভিত্তি নেই। আমরা ব্যক্তিগতভাবে দীর্ঘদিন ধরে গোটা সাধু সমাজ কার্তিক মহারাজকে, স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজকে আমরা চিনি। যেমন বর্ষিয়ান সন্ন্যাসী, তেমনি নির্ভীক সন্ন্যাসী, তেমনি দরদি সন্ন্যাসী। কোনো একটা সাধুকে এইভাবে দাগিয়ে দেওয়া, বারবার হিন্দু ধর্মের মান্য বিন্দুগুলোকে নিয়ে অত্যাচার করা, অবমাননা করা, তাচ্ছিল্য করা, এর একদম সমূহ প্রতিবাদ হওয়া উচিত। বলছেন দিল্লি থেকে নির্দেশ আসে। আমি মুখ্যমন্ত্রী কোট আনকোট আপনাকে বলছি, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বল। কেন করবেন সাধু সন্তরা এই কাজ? রামকৃষ্ণ মিশনকে সবাই শ্রদ্ধা করে, সম্মান করে, ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। মানে আলটিমেটলি বলা হচ্ছে দিল্লির নির্দেশ অনুযায়ী কোথাও প্রভোগ করা হয়, বিজেপিকে ভোট দিন, তৃণমূলকে ভোট দেবেন না। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে। ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ, ওদের যারা মেম্বার হয় তাদের নাম যারা দীক্ষা নেয়। বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়, একটা কথা আছে। তা ওনার এইরকম দিল্লি ভীতি জেগে উঠেছে। আমরা জানি তো যে কংস মাঝে মাঝেই চমকে চমকে উঠতেন ঘুমের মধ্যে, এই বুঝি কৃষ্ণ আসলো, এই বুঝি কৃষ্ণ আসলো। ঠিক তেমনি আমাদের মাননীয়া চমকে চমকে উঠছেন সাধুদের দেখে। এই বুঝি রামকৃষ্ণ মিশনের সাধু এলো, এই বুঝি ভারত সেবাশ্রমের সাধু কিছু বলল, এই বুঝি ইসকন থেকে কিছু বলল। এত ভয় কেন? সাধু সন্ত যারা আমরা সত্যের কথা বলি, সনাতন ধর্মের কথা বলি, আমাদের নিয়ে ওনার এত ভয় কিসের কারণে? কই, উনি তো অন্য ধর্মের কাউকে সে যখন বলে
যে সনাতন ধর্মীয়দের সবাইকে নিয়ে গিয়ে, হিন্দুদের সবাইকে নিয়ে গিয়ে জলে ফেলে দিয়ে আসবে, তখন তো উনি কোনো প্রতিবাদ করেন না। যখন ওনার দলের সাংসদরা বলে শিবলিঙ্গে কন্ডম পরিয়ে দেওয়া হবে, যখন ওনার দলের ওনার বিশ্বস্ত প্রিয় পাত্রী বলে যে মা কালী মদ আর মাংস খায়, তখন তো তিনি কোনো প্রতিবাদ করেন না। আর সনাতন হিন্দুদের ওপর বারবার আক্রমণ, বিশেষ করে এখন তো সরাসরি সাধুদের নাম করে করে আক্রমণ করছেন, এটা ওনার স্বভাব, দীর্ঘদিন স্বভাব। আগে উনি বলতেন মাওবাদী, যাকে তাকে দেখেই মাওবাদী বলে দাগিয়ে দিতেন, আর এখন এরকম সাধু সন্তদের ওপর চড়াও হতে শুরু করেছেন। এ করে উনি টিকতে পারবেন না, একজন নিজের কফিনে নিজে পেরেক পুঁতছেন। আমরা সাধুরা কিন্তু ছেড়ে কথা বলবো না, সত্যের জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই করব। সাধুর অপমান সাধুর ভূমিতে, সনাতনের ভূমিতে সহ্য করব না। नेक्स्टन इंजिन ऑयल एक नए सफर की ओर। बेटर पावर, बेटर माइलेज और हाई टेम्पारेचारे इंजिन के स्मूथ रखते व्यवहार करुन शुधुमात्र नेक्स्टन इंजिन ऑयल। डिस्ट्रिब्यूटरशिप নিতে যোগাযোগ করুন 9732255555 এই নম্বরে। উনি বলছেন রামকৃষ্ণ মিশন ভোট দেয় না, কিন্তু তা সত্ত্বেও এই ধরনের আচরণ কেন করবেন? মানে এরা কেন বলবেন অন্যকে ভোট দিতে হবে? মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ মিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন করছে, যে রামকৃষ্ণ মিশন একাধিক সামাজিক কাজকর্মে যুক্ত থাকে বলে আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, এই সমাজ জানে। এটা কতটা ব্যথা দিল আপনাকে? কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? ওনার প্রচুর বিশ্রামের প্রয়োজন। এত গরমে উনি এত পরিশ্রম করে দৌড়ঝাঁপ করছেন, তো সেই জন্য ওনার মাথাও কিঞ্চিত মনে হয় গরম হয়ে গেছে। কাকে কি বলা যায়, কাদের সম্পর্কে কি বলা যায় না, এই পরিমিতি বোধটা উনি হারিয়ে ফেলেছেন। আস্পর্ধাটা একদম গগন ছোঁয়া হয়ে গেছে ওনার। সবচেয়ে মজার কথা, রামকৃষ্ণ মিশনের সাধু ব্রহ্মচারীরা যে ভোট দেয় না, রাজনীতিতে অংশগ্রহণ করে না, এটা একেবারে স্বামী বিবেকানন্দের নির্দেশে। উনি তার মানে স্বামী বিবেকানন্দকেও চ্যালেঞ্জ করছেন। উনি নিজে কখনো সারদা মা সাজতে চাইছেন, ওনার দলের লোকেরা সাজাচ্ছে, কখনো রাসমণি সাজতে চাইছেন, আবার এখন স্বামী বিবেকানন্দকে চ্যালেঞ্জ করছেন। এই সমস্ত আহাম্মকি থেকে যদি বেরিয়ে আসেন, তাহলে ওনার মর্যাদা রক্ষা হয়, ওনার পদের মর্যাদাও রক্ষা হয়। এবং সর্বৈব মিথ্যে কথা যেগুলো উনি প্রচার করছেন। রামকৃষ্ণ মিশন, যার একটা ধারাবাহিক ঐতিহ্য আছে সমাজ সেবায়, ধর্ম প্রচারে, বাঙালির নবজাগরণে, যে ঠাকুর মা স্বামীজির অবদান অনস্বীকার্য, সেখানে তাদের পরিচালন ব্যবস্থা, তাদের ভোটে অংশগ্রহণ করা না করা, ভোট দেওয়া না দেওয়া, আর কোনো দিনই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানই সরাসরি কাউকে কোনো দলের পক্ষে বা বিপক্ষে ভোট দিতে বলতে পারে না, বলেও না। সেটা যদি উনি দেখাতে পারেন, তাহলে আমরা আমাদের বক্তব্য প্রত্যাহার করব। না, উনি বলছেন ইসকনকে 700 একর জমি দিয়েছেন, রামকৃষ্ণ মিশনের জন্য কি করেননি? উনি অনেক কিছুই করেছেন। এই যে মুখ্যমন্ত্রী বলছেন আমি জমি দিয়েছি, আমি অনেক কিছু করেছি। আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে, আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল, আপনাদের অস্তিত্ব নিয়ে, স্বাধিকার নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। মা বোনেরা আসতো, তারা তরকারি কেটে দিত, আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য নদিয়াতে। ইসকনেরও একটা মন্দির আছে, ইসকনেরও একটা মিশন আছে, একটা দুটো তো থাকবেই। উনি ভেবেছেন ক্লাবগুলোকে যেমন ভাবে কিনেছেন, 500, 1000 দিয়ে যেমন ভাবে মা বোনেদেরকে কিনেছেন, তেমনি ভাবে উনি সাধুদের কিনবেন। কিন্তু বলে দিচ্ছি, সে ঘুরে বালি। ওভাবে সাধুদের কেনা যায় না। উনি যাকে কিনেছেন, যেখানে কিনেছেন, যেভাবে কিনেছেন, সেটা আলাদা কথা, কিন্তু ওভাবে সাধু কেনা যায় না। উনি বলেছেন যে কার্তিক মহারাজকে উনি সাধু বলে মনেই করেন না, ডিরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। আমি খুব শ্রদ্ধা করতাম এক সময়, কিন্তু উনি বলছেন তৃণমূল কংগ্রেস এজেন্টকে বসতে দেবে না। আমি বলছি মহারাজ যে অভিযোগটা এনেছে, সেই অভিযোগটাও তো একটা গুরুত্বপূর্ণ একটা এবং অত্যন্ত বর্তমান প্রেক্ষাপটে নজিরবিহীন অভিযোগ। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন,
আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। কে সাধু নয় সেটা বলবার উনি কে? প্রদীপ্তানন্দ স্বামী ওরফে কার্তিক মহারাজ দীর্ঘদিনের শুধু পশ্চিমবঙ্গ নয় এর বাইরেও অত্যন্ত পরিচিত হিন্দু সন্ন্যাসী। শেষে উনি স্থির করে দেবেন যে কে সাধু আর কে সাধু নয়। উনি যেমন স্থির করে দেবেন না যে কে ইফতার করবে আর কে ইফতার করবে না, কে হিজাব চাপা দিয়ে সাদা ওড়না উড়িয়ে এক পেট খেয়ে গিয়ে ইফতারি পার্টিতে বসে বিপক্ষে রাজনীতি করবে, মুসলমানদের সর্বনাশ করবে, মুসলমানদের পৃষ্ঠপোষকতা করবার নাম করে তাদের ধর্ম, তাদের ইজ্জত, তাদের ঐতিহ্য তার একদম সারে সর্বনাশ করে দেবে, সে এসে হিন্দু ধর্মের খবরদারি করবে না। এটা ওনার প্রশাসনিক স্তর নয়, এটা ওনার নবান্ন নয়। তাবৎ সনাতনীর সেন্টিমেন্ট যেখানে জড়িত সেখানে উনি তা করতে পারেন না। আর প্রদীপ্তানন্দজি তো বলেই দিয়েছেন, কার্তিক মহারাজ বলেছেন যে এটা যদি উনি প্রমাণ করতে পারেন এটা একদম হাইকোর্ট পর্যন্ত যাবে। উনি ওটা প্রমাণ করুন যে কোথাও উনি বলেছেন যে তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না। এইরকম ভাবে ঠিক ভোটের আগে কলকাতা এবং উপকণ্ঠে যখন ভোট টোট হবে, ক্রমশ সেই দিনটার কাছে এগিয়ে আসছে, সেই সময় এরকম কাউকে একটা খাড়া করে দিয়ে আগে যেমন মাওবাদী করতেন, এখন মাওবাদীটা গেছে, এখন এইভাবে সাধু সন্তদের হিন্দুত্ববাদীদের ওপর তিনি আক্রমণ করছেন। এটা অত্যন্ত অন্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর কথায় ধর্মীয় মরিকরণের একটা আভাস পাওয়া যাচ্ছে। এইটাকে আপনারা কিভাবে দেখেন যে রাজনীতি তো ধর্ম বহির্ভূত হওয়া উচিত ছিল, কিন্তু খোদ মুখ্যমন্ত্রী আপনাদেরকে তীব্র ভাষায় প্রতিহত করছেন, নিন্দা করছেন আপনাদের ভূমিকা নিয়ে, এক শ্রেণীর সাধুদের ভূমিকা নিয়ে। নিঃসন্দেহে ধর্ম নিয়ে সবচেয়ে বেশি রাজনীতি তো উনি নিজেই করেন। ধর্ম নিয়ে নোংরা যে রাজনীতি সেটা বারবার উনি সবসময় করেন, সব সময় ভাগাভাগি করেন, ভাগাভাগি করবার চেষ্টা করেন, গোষ্ঠীর ব্যাপার চিন্তা করবার চেষ্টা করেন, কাউকে দাগিয়ে দেবার চেষ্টা করেন, হুমকি দেন, অত্যাচার করেন, নিজে করেন, নিজের দলবল নিয়ে করেন, তাদেরকে দিয়ে করান। যদি না করেন তাহলে এ কথা উনি বলতেন না। অপ্রাসঙ্গিক ভাবে সেখানে সাধুর নাম, তার আচরণবিধি এটা উঠেছে। শুধু তাই নয়, আপনি নির্বাচনী প্রচারে গেছেন, সে আপনি যেতেই পারেন, আপনি রাজনৈতিক কথাবার্তা বলুন, সেখানে কেন এইভাবে সাধুদেরকে সামনে নিয়ে আসছেন? সাধুদের কথা কেন আপনি বলছেন? সাধুদের যদি কোনো রাজনৈতিক বিশ্বাস থেকেও থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা তো প্রকাশ্য জনসভায় বিজেপির ঝান্ডা ধরে, কি সিপিএম কি কংগ্রেস কি তৃণমূলের ঝান্ডা ধরে তারা কি রাজনীতির কথা বলছে? তারা যখন বলছে না, তখন জোর করে সাধুদেরকে টেনে নিয়ে আসার মানেটা কি? এর পেছনে কি ষড়যন্ত্র আছে সেটাও আমাদের দেখতে হবে। উনি বলছেন যে আমি লক্ষ্য রাখছি কে কি বলছেন, কে কি করছেন, কে কিভাবে চলছেন, তো উনি একাই লক্ষ্য রাখছেন আর আমরা সাধুরা কিছু লক্ষ্য রাখছি না? আমরা দেখছি না যে কে হিন্দুত্বের বিরোধী, কে হিন্দুত্বের সর্বনাশ করতে চাইছে, কে হিন্দুদের মুখ চেপে বন্ধ করে দিচ্ছে, কে মুসলমানের মিত্র হয়ে গিয়ে মুসলমানদের বিধর্মীদের গলা আসলে টিপে ধরছেন, তাদের কোনো উন্নতি নেই, তাদের কোনো অগ্রসর হবার উপায় নেই, তাদের মধ্যে থেকেও তো বিক্ষোভ জাগছে। আসলে উনি করতে চাইছেনটা কি, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। শেষ প্রশ্ন, কার্তিক মহারাজ হাইকোর্ট অব্দি যাওয়ার কথা ভেবেছেন? আপনারা সমবেত হয়ে কি কিছু পরিকল্পনা করার কথা ভেবেছেন? মানে কোথাও কি আপনাদের যে ইউনিটি সেটা একটা ধাক্কা খাওয়ার প্রশ্ন? অখিল ভারতীয় সন্ত সমাজের আমি বর্তমানে পশ্চিমবঙ্গের সভাপতি। আমরা এই বিষয় নিয়ে সর্বভারতীয় স্তরে আলোচনা করেছি, আলোচনা আরো এগোবে। বর্তমানে ফোনের মাধ্যমে আলোচনা হয়েছে, আমরা এক জায়গায় বৈঠকেও বসবো, খুব দ্রুত বসবো এবং সেখানে আমরা সিদ্ধান্ত করব যে এইভাবে হিন্দুত্ব এবং সবচেয়ে বড় কথা সাধুদের ওপর কিছুদিন আগে
গঙ্গা সরোবরগামী সাধুদের কিভাবে অত্যাচার করা হয়েছে বিনা কারণে, সেটা প্রমাণ হয়েছে যে বিনা কারণে তাদের ওপরে এই অত্যাচারটা হয়েছে। বারবার এটা পশ্চিমবঙ্গের মাটিতে চলতে দেওয়া যায় না। এর জন্য যে যে পদক্ষেপ নেবার আমরা সেই পদক্ষেপ নেব। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আপনার বার্তা কি থাকবে? একটাই বার্তা থাকবে যে আপনি বিশ্রাম করুন। আপনার হ্যালুসিনেশন হচ্ছে, বুদ্ধি বিভ্রম হচ্ছে, ঔদ্ধত্য যে জায়গায় পৌঁছে গেছে এটা সাধারণত মানুষের পৌঁছয় না। হ্যাঁ, আপনি একদম সতর্ক হয়ে যান, সঠিক পথে চলুন। আপনি সবার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গবাসীর প্রত্যেকের আপনি মুখ্যমন্ত্রী, সকলের শ্রদ্ধার পাত্র। শ্রদ্ধা বজায় রাখুন, নচেত আপনার পরিণতি অত্যন্ত করুণ হবে। তার জন্য আপনি প্রস্তুত থাকুন। অবশ্যই পরিষ্কারভাবে মহারাজজি বললেন, যদি অধ্যত্ত না কন্ট্রোল করতে পারেন, সাধারণ মানুষের মতো আচরণ না করতে পারেন, তাহলে পরিণতি বা পরিস্থিতি করুণ থেকে করুণতর দিকে যাচ্ছে এই রাজ্যের, শুধু নয় মুখ্যমন্ত্রীরও। অসংখ্য ধন্যবাদ মহারাজজি। ধন্যবাদ আপনাদেরও। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। কমেন্টে জানাবেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্য নিয়ে আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।